সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেক্সটাইল ব্লগার্স এর আরেকটি লাইভে। এবং আজকে আমরা যাকে সাথে নিয়ে এসেছি উনি হচ্ছেন একজন মুক্ত চিন্তাধারার মানুষ, যিনি আমাদের টেক্সটাইল সেক্টরের ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে থেকে এখন কাজ করছেন। আমরা আমাদের সাথে আছেন সিইও ট্রাউজার লাইন লিমিটেড এস.এম. শাহিন স্যার। এবং স্যার আমাদের টেক্সটাইল ব্লগার্স এর আজকের লাইভে আলোচনা করবেন বর্তমান বস্ত্রশিল্প নিয়ে এবং বাংলাদেশ প্রেক্ষাপটে। আমরা স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ স্যার, আপনাকে স্বাগতম টেক্সটাইল ব্লগার্স এর পেজে। আপনি আমাদেরকে এই এত ব্যস্ত সময়েও আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ রুবায়েত আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, প্রথমেই যেটা জানার ইচ্ছা সেটা হচ্ছে স্যার, কোয়ারেন্টাইনে বা বর্তমান অবস্থায় স্যার কেমন আছেন? বেসিক্যালি কোয়ারেন্টাইন এই শব্দটা আসলে আমাদের প্রত্যেকেরই আসলে খুবই অপরিচিত ছিল, কিন্তু 26শে মার্চের পর থেকে এই শব্দটার সাথে আমরা পরিচিত। কোয়ারেন্টাইনে আসলে সবাই বাসায় হয়তো বা এন্টারটেইন করেছে কিছু এক্সেপশনাল কাজের সাথে, যা মানুষের প্রফেশনাল লাইফে ফ্যামিলির সাথে করা হয়নি, সেগুলো হয়তো করা হয়ে উঠেছে। সবাই এক একজন এক এক রকমের অভিজ্ঞতা হয়তো এই কোয়ারেন্টাইনের সময় হয়েছে। তো আমার যে অভিজ্ঞতাটা, আসলে আমি ওইভাবে কোয়ারেন্টাইন করতে পারিনি। কোয়ারেন্টাইন শব্দটার যে অ্যাকচুয়াল মিনিং, যে সেই সেভাবে আসলে কোয়ারেন্টাইনে আমার থাকাটা হয়নি, কারণ মাঝে মাঝে আমাকে যেতে হয়েছে বাইরে কাজের জন্য। আমাদের অফিস পার্ট বাই পার্ট খোলা ছিল সামটাইমস, কারণ বিভিন্ন পারপাসেই কমিউনিকেশন, ডিসিশন মেকিং এসবের জন্য আসলে অফিসে মাঝে মাঝে যেতে হয়েছে। ফুললি কোয়ারেন্টাইনে ছিলাম না, তারপরেও যে পরিমাণে ব্যস্ত থাকি সেই তুলনায় যতটুকু বাসায় ছিলাম এটাও অনেক বেশি আসলে। তো ফ্যামিলিকে সময় দেওয়া হয়েছে, স্পেশালি আমার বেবি আছে, তাদেরকে যে সময় দিয়েছি এটা গত 10-12 বছরের যে জব লাইফ, মানে এটাতে কখনো হয়ে ওঠেনি। তো সেদিক দিয়ে চিন্তা করলে আই এম রিয়েলি প্লিজড যে ওরা যথেষ্ট সময় পেয়েছে। ওরাই অনেক বেশি খুশি, মানে ওরাই হ্যাপি আসলে যে এভাবে ওরা পেয়ে গেছে। সেটা হতে পারে কোনো একটা ডিজাস্টারের মধ্যে পেয়েছে, কিন্তু ওদের তো আর এই বোধটা এখনো আসেনি যে ইটস গোয়িং অন ডিজাস্টার, বাট দে আর ভেরি মাচ হ্যাপি আসলে। তো আমিও সিমিলারলি ওদের জন্য হ্যাপি যে ওদেরকে সময় দিতে পেরেছি। এভাবেই চলছে আর কি। স্যার, প্রথমে জানতে চাচ্ছি যে আপনাদের ফ্যাক্টরি গুলো বর্তমানে খোলা, এবং আমরা দেখেছি যে বাংলাদেশের এখন বর্তমানে সব ফ্যাক্টরি গুলোই আসলে খোলা। তো আমরা জানতে চাচ্ছি যে বিজিএমইএ আসলে আপনাদের কোন মানে কি কি পদক্ষেপ নিচ্ছে আপনাদের ফ্যাক্টরির সেফটি ইস্যুর দিক থেকে, বা আপনাদের হেল্পিং হ্যান্ড হিসেবে বিজিএমইএ কিভাবে কাজ করছে স্যার? বিজিএমই বেসিক্যালি আমাদের যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে, যেগুলো ডাব্লিউএইচও বা গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার যে সমস্ত নির্দেশনা, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে সমস্ত গাইডলাইনগুলো, সেগুলো আমাদেরকে করতে বলা হয়েছে। আমরাও অ্যাকর্ডিংলি আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করেছি এবং ফলো করছি, চেষ্টা করে যাচ্ছি আরও কিভাবে নতুন নতুন স্বাস্থ্যবিধি ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করছি। বিজিএমই এখানে যেটা করছে, আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, টাইম টু টাইম গাইডলাইন দিচ্ছে, হাউ টু প্রোটেক্ট ইট এবং হাউ টু প্রিভেন্ট ইট, এবং এটা হয়ে গেলে তারপরে রেমেডিয়েশনটা কিভাবে হতে পারে, এভাবে গাইডলাইনটা দিচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে তাদের একটা মনিটরিং সেল আছে, যারা হচ্ছে কন্টিনিউয়াসলি ফ্যাক্টরিগুলো ভিজিট করছে যে রিয়েলি এগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা বা ফলো হচ্ছে কিনা, এবং আলটিমেটলি কোনো কনসিকুয়েন্স কোথাও দাঁড়াচ্ছে কিনা সেগুলো তারা কমিউনিকেশন করছে, সেগুলো তারা একটা নোট আকারে নিচ্ছে এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সেগুলো টেক ওভার করে ডিল করে সেগুলোকে কিভাবে মিউচুয়াল করা যায়, এগুলো এই কাজগুলি তারা করে যাচ্ছে। এবং থার্ড হচ্ছে তারা হয়তো আমাদের কিছু ইন্ডাস্ট্রিয়াল জোনে কিছু হেলথ সেন্টার খোলার জন্য প্রক্রিয়াধীন আছে আমার জানা মতে, এখনো এইভাবে ইফেক্টিভলি রান হয়েছে বলে আমার জানা নেই। তারা একটা মনিটরিং সেল করেছে, যেখানে গেলে হয়তো শ্রমিকদেরকে বলছে যে তোমরা স্বাস্থ্য কমপ্লেক্স বা কোথাও হেলথ কমপ্লেক্সে রেফার করছে। আলটিমেটলি তারা এখনো কোনো ওইভাবে টেস্টিং বা এই জাতীয় কোনো কিছু করে নাই, বাট আমি শুনেছি যে এটা আন্ডার প্রসেস আছে আর কি। স্যার, আমরা যেটা জানি যে আমরা বিজিএমই আমাদের সাপোর্ট দিচ্ছে বা বিজিএম এর পক্ষ থেকে আমরা অনেক সাপোর্ট পাচ্ছি, বাট ফ্যাক্ট যেটা যে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলা হয়েছে, আগে বলা ছিল যে 3 ফিট দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করা, এখন যেটাকে বলা হয়েছে 6 ফিট দূরত্ব মেইনটেইন করতে হবে। আমি স্যার, আমরা যেটা চিনি যে শাহিন স্যার মানে হচ্ছে আমাদের মুক্তধারার একটা আলোচনা দিবে, তো আমি মুক্ত
দূরত্ব চিন্তা থেকেই একটা প্রশ্ন করছি যে ফ্যাক্টরি পর্যায়ে আসলে কি 6 ফিট দূরত্ব মেনটেন করা সম্ভব কিনা, যেটা হু এর ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা পেয়েছি। আচ্ছা, ডাব্লিউএইচও প্রথমে যে 3 ফিট দিয়েছিল এটা আসলে মেনটেন করাটা ভেরি ইজি ছিল, সবার জন্যই অত্যন্ত ইজি ছিল, কারণ আমাদের মেশিনের যে লেআউটগুলো ফ্যাক্টরিতে আছে, স্পেশালি সুইং, কাটিং, ফিনিশিং বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মেশিনের যে লেআউট আছে, 3 ফিট ইজ ইজিলি পসিবল। কিন্তু পরবর্তীতে 6 ফিটের যেটা আসছে, এটাও যে অ্যাকোমোডেট করা যাবে না, যদি এটা পজিটিভলি আমরা চিন্তা করে অনেকেই কিন্তু অ্যাকোমোডেট করে ফেলেছি অলরেডি। এবং এটা সম্ভব এ কারণেই যে আমরা শিফট করেছি, সেকশন ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ শিফট করেছি। আমরা একটু স্পেস নিয়েছি, যেখানে আমাদের 60 মেশিন ছিল, সেখানে আমরা হয়তো এখন 40 মেশিন করেছি। যেহেতু ম্যান পাওয়ারও এখন কম এসেছে, কিছু মানুষ হয়তো একটু লকডাউনে পড়ে গেছে, রিমোট এরিয়াতে, মফস্বল এরিয়াতে তারা আসতে পারেনি, প্রায় 20 to 30% ওয়ার্কার্স। সো এই স্পেসগুলি ফাঁকা রয়ে গেছে। এই স্পেসগুলি আমরা ফাঁকা হিসেবে আরো লেআউটগুলো রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, যার কারণে আমরা 6 ফিট না হলেও অলমোস্ট আমরা 4 থেকে 5 ফিট ডিস্টেন্স আমরা এটা মেনটেন করে চলছি আসলে। অবশ্যই স্যার, এটা একটা ভালো উদ্যোগ যে আমরা ফ্যাক্টরিতে আসলে ওয়ার্কারদের ওই সাপোর্টটা দিতে পারছি। কিন্তু বর্তমানে আসলে যে ডাক্তাররা যে সাপোর্টটা দিচ্ছে, সেই সাপোর্টটা কি আমাদের ফ্যাক্টরির ডক্টররা দিতে পারছেন, বা প্রত্যেকটা ফ্যাক্টরি কি আপনার মনে হয় যে ওই ডক্টররা আছেন এখন সাপোর্ট দেওয়ার মতো? দেখুন, আসলে সবার বিষয়টা আসলে সবাই চেষ্টা করে যাচ্ছে, যার যতটুকু সাধ্য আছে সেই অনুযায়ী আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের আমাদের নিজেদের কথা যদি বলি, আমাদের যে প্রিমাইসগুলো আছে, আমাদের যে ফ্যাক্টরিগুলি আছে, আমাদের এখানে রেগুলার বেসিসে ডক্টর আছে, ডক্টর এবং ডক্টরের ফুল টিম আছে, এখানে ফুল টিম আছে। আমরা আগেই নোটিফাই করেছি, আমরা যখন 26-এ গার্মেন্টগুলি ওপেন করি, তখন আমরা আমাদের যে ডক্টর টিম আছে সেই টিমটাকে আমরা আগেই অ্যালার্ট করেছি, কারণ তারা হয়তো বিভিন্ন কাজে এঙ্গেজ থাকতে পারে বা হতে পারে বা এক্সকিউজ দেখাতে পারতো। আমরা এই জন্য আগেই তাদের সাথে কমিউনিকেশন করে বিষয়টা সেটেল করে নিয়েছি যে দিস ইজ রিয়েলি এক্সেপশনাল টাইম। সো আপনাদেরকে অবশ্যই এখানে সময় দিতে হবে এবং ফুল টাইম দিতে হবে এবং ফুল টিম আকারে দিতে হবে, অলওয়েজ মনিটরিং করতে হবে। সো আগে যেরকম একটু ফ্লেক্সিবল ছিল হয়তো বা কোনো কারণে, সেটা এখন আর মেনটেন করা যাবে না। তো এই কারণেই আমরা যদি কোথাও কোনো ক্ষেত্রে যদি সে অপারগতা প্রকাশ করেছে, আমরা হয়তো ওখানে রিপ্লেস করেছি, যে আসলে ইচ্ছে করে মানে এগিয়ে আসছে এ ধরনের ডক্টর আমরা সার্চ করে নিয়েছি। এরকম আমাদেরকে ফেস করা হয়নি, বাট অন্য আমাদের এখানে ফেস হয় নাই, অন্য কোথাও আমি এরকম শুনেছি যে তারা এরকম রিপ্লেস করে নিয়েছে। বাট আমাদের যে ডক্টরটা আছে, উনি আসলে রোটেশনে, উনি ঢাকা মেডিকেল কলেজের ডক্টর, খুব ভালো ডক্টর। তো উনি রোটেশন পায়নি এখনো। ঢাকা মেডিকেল কলেজে আপনারা জানেন যে রিসেন্টলি হচ্ছে কোভিডের জন্য এটা নিয়েছে। তো কোভিডের জন্য নেওয়ার পরে একটা বিগ রোটেশন হয়েছে, হয়তো 20 days বা 30 days এরকম একটা রোটেশন হয়েছে ব্যাচ বাই ব্যাচ। তো সেই ব্যাচে এখনো আমাদের ডক্টরটা পড়েনি। তো উই আর লাকি, মানে উনি আমাদেরকে একদম ফুল টাইম সময় দিতে পারছেন। তো আমি মনে করবো আমরা আমরা আমার ফ্যাক্টরিতে যারা আছে তারা লাকি, তারা তাকে পাচ্ছে আর কি ফুল টাইম। এবং উনি রেগুলার বেসিসে শুধু যে ওনার অ্যাক্টিভিটিস গুলো এখন আমরা কিছুটা এক্সপ্যানশন করেছি, কিছু ওনার সাথে বসে আমরা কিছু আগে যে রেগুলার অ্যাক্টিভিটিস গুলো ছিল সেগুলোকে কিছু আমরা চেঞ্জ করে অন্যভাবে একটু অন্যদিকে নিয়ে গিয়েছি। যেমন এখন এপিডেমিকের সময় এবং কোভিড-19 এই টাইমটাতে ওয়ার্কারগুলি আসলে আমাদের তো অতটা শিক্ষিত ওয়ার্কার না, তারা অনেক সময় এগুলো হাইড করা, কাশি হলে, জ্বর হলে বা এগুলো চিন্তা করে যে এগুলো পরবর্তী কোন স্টেজে যায়। তো এইসব বিষয়গুলি আসলে হাইড করে গেলে তো আসলে বড় বিপদ। তো এই জন্য আমরা যেটা এখন রেগুলার বেসিসে করছি সেটা হলো যে ডক্টরের মাধ্যমে আমরা এই যে কোভিড-19 সম্পর্কে আমরা তাদেরকে একটা করে ট্রেনিং দিচ্ছি। ট্রেনিং মিনস হচ্ছে একটা অ্যাওয়ারনেস দিচ্ছি যাতে করে তারা এই বিষয়টাকে খুব মানে লাইটলি এবং অবশ্যই সতর্কভাবে নিবে, কিন্তু সেটাকে তারা যেন খুব ভয় বা আতঙ্কের মধ্যে না নেয়। কোনো সিমটোমেটিক কোনো কিছু দেখা দিলে তারা যেন শেয়ার করে ডক্টরের সাথে। এই কমিউনিকেশন গুলো আমরা বাড়িয়েছি, রেগুলার বেসিসে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আমরা, যাতে ওয়ার্কার খুব একটু খারাপ বোধ করলেই যেন ডক্টরের সাথে শেয়ার করে এবং হাইডিং টেন্ডেন্সিতে যেন না থাকে আর কি। এই জিনিসগুলো আমরা রেগুলার বেসিসে করছি, যাতে করে আবার এমনও আমার একটা মাথার মধ্যে হঠাৎ করে আসলো যে কোভিড-19 তো এখন আক্রান্ত হচ্ছে, এটা আমাদের এখন প্রায় 12,000 ছাড়িয়ে গেছে, পুলিশ সদস্য প্রায় 1,000-এর কাছাকাছি হয়ে গেছে, ডক্টর হয়েছে 700-800, নার্স সহ এরকম হয়েছে। তো সেক্ষেত্রে গার্মেন্ট শ্রমিক যদি আক্রান্ত হয়, তো গার্মেন্ট শ্রমিক তো আক্রান্ত হতে পারে, এটা তো এক্সেপশনালি দেখার কিছু নাই।
এটা এক্সেপশনাল, পুলিশও মানুষ, গার্মেন্টস শ্রমিকও মানুষ, আমিও মানুষ, সবাই মানুষ। সো এটা যেহেতু ট্রান্সমিশন হয়েছে, কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে, সো এটা আক্রান্ত হতেই পারে এবং আক্রান্ত হলেই যে এটা ডেঞ্জারাস, এটা মৃত্যু হবে, বিষয়টা তো এরকম না। এটা তো ডাব্লিউএইচও বলছে না যে আক্রান্ত হলেই মারা যাবে, বা মারা যাওয়ার পার্সেন্টেজটা তো অত বেশি না। যার কারণে এই অ্যাওয়ারনেসগুলি আমরা করছি যাতে করে তারা হাইডিং টেন্ডেন্সিতে না থাকে এবং সিমটোমেটিক কোনো কিছু দেখা দিলে যেন ইনস্ট্যান্টলি তারা রেমিডিয়েভ অ্যাকশন নিতে পারে আর কি। এই জন্যই আমরা বিষয়টাকে হালকা করার জন্যই আমরা সতর্কমূলক ব্যবস্থা নিয়েছি, প্লাস অ্যাওয়ারনেস গুলো করেছি যাতে সে এই বিষয়গুলোকে আতঙ্কের পর্যায়ে না নিয়ে যায়। স্যার তারপরেও আসলে আমরা চেষ্টা করব যে নিজেদের জায়গা থেকে আসলে ওয়ার্কারদের সেফ রাখা এবং এমপ্লয়ীদের সেফ রাখা। স্যার একটু কেস শিফটিং এর দিকে যাব স্যার। যে বর্তমানে বা আমরা এর আগে দেখেছি যে আসলে প্রত্যেক ধাপে ধাপে ওয়ার্কারদের আনা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও আমাদের ফ্যাক্টরিগুলোকে অনেক হেল্প করা হয়েছে, এবং বিশেষ করে আমি আসলে দৃষ্টি আকর্ষণ করছি আপনার প্রণোদনা প্যাকেজটার উপরে, যে 5,000 কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজটি আমাদের টেক্সটাইলের খাতে দেওয়া হয়েছে বা এইখানে ব্যবহারযোগ্য। তো এর পরেও আমাদের দেখা গেছে ওনাররা হচ্ছে ফ্যাক্টরি খোলার জন্য অনেক তোলপাড় হয়ে গিয়েছিলেন, এবং পরবর্তীতে আমি যদি একটু আমাদের আগের লাইফটাতে যাই, আমরা কিছু সাংবাদিককে নিয়ে এসেছিলাম। তো আমরা ওইখান থেকে একটা পেয়েছি যে বিভিন্ন ফ্যাক্টরিতে এরকম নিউজ আসছে যে প্রণোদনা প্যাকেজের জন্য তারা হচ্ছে ফেক ওয়ার্কার রিক্রুট করার একটা চেষ্টা করতেছে। তো এই জায়গাটাকে আমি একটু ক্ল্যারিফিকেশনের জায়গা থেকে আপনার কাছ থেকে একটা ক্ল্যারিফিকেশন আশা করছি স্যার, যে অ্যাকচুয়ালি কি এই ধাপগুলো হচ্ছে কিনা এবং ওনারা কি এই পদক্ষেপগুলো নিচ্ছে কিনা যে আপনার ফেক ওয়ার্কার শুধুমাত্র প্রণোদনা প্যাকেজের জন্য তারা আনছে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আর আর খুবই স্পর্শকাতর একটা বিষয়। প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট এবং আসলে ইস্যুটা অত্যন্ত সেন্সিটিভ এবং স্পর্শকাতর। বেসিক্যালি আপনার কোশ্চেনের আনসারটাতে আমি একটু থার্ড স্টেজে যাব। ফার্স্ট স্টেজে আমি যেটা বলবো যে গভর্নমেন্ট বা সরকার, আমাদের দেশের সরকার এখন যে গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য বা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য যে প্রণোদনা বা স্টিমুলাস প্যাকেজ যেটা অফার করেছে, এটা আসলে অত্যন্ত একটা মানে একটা গ্রেট একটা সিদ্ধান্ত এবং সাপোর্ট প্রয়োজন আছে বলেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী উনি এবং সরকার এটা ডিসিশন নিয়েছে, এবং এটা খুবই ইফেক্টিভ একটা বিষয়। তাদেরকে ধন্যবাদ জানাতে হয় যে একটা মানে যুগোপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে। বেসিক্যালি এটা যখন সিদ্ধান্তটা নেওয়া হলো রুবায়েত, যখন আমিও ফার্স্ট টাইম যখন আমি দেখলাম যে টিভিতে স্ক্রোলে দেখলাম যে 5,000 কোটি টাকা একটা প্রণোদনা ঘোষণা করা হয়েছে, তো এই প্রণোদনাটা আসলে ওই সময় কিন্তু আমারও একটা সেন্স কাজ করছিল। আমি যখন ফার্স্ট এটা দেখলাম যে আসলে এটা প্রণোদনা বলতে এটা আসলে তাহলে এটা সাপোর্টিভ একটা কিছু হবে, যেটা আগামী 2 মাস হোক 3 মাস হোক হোয়াট এভার দ্য স্যালারিজ, মানে এটা হয়তো সরকার একটা অনুদান দিয়েছে বা এরকম কিছু। কিন্তু পরবর্তীতে প্রায় 5 থেকে 7 দিন পরেই আমরা জানলাম যে এটা আসলে প্রণোদনা এটা এমন একটা সিস্টেমে যে এটা ইটস এ লোন। হ্যাঁ, এটা একটা লোন। প্রত্যেকটা ওনার, গার্মেন্টের ওনার এটাকে লোন নিতে পারবে, একটা লোন নিতে পারবে, যেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেটটা একটু কমিয়ে দিয়ে আর কি। আগে হয়তো যেখানে 6%, 7%, হোয়াট এভার ইট ইস, আমার এটা ভালো আইডিয়া নাই, একটা পার্সেন্টেজ তারা লোন পেতেন যে একটা ইন্টারেস্ট রেটে, সেই রেটটাতে কমিয়ে এখানে 2% ইন্টারেস্ট রেটে এটাকে লোন অফার করা হয়েছে আর কি। এখন এই লোনটাকে ক্যারি আউট করার জন্য এখানে রুবায়েত একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে দেখুন আমি লোনটা আপনাকে আমি অফার করলাম, আমি আপনাকে রুবায়েত আপনাকে আমি বললাম যে আপনি অ্যাজ এ এমপ্লয়ি ইউ আর গেটিং অ্যাজ এক্সাম্পল 50,000 টাকা পার মান্থ। হ্যাঁ, তো আমি আপনাকে অফার করলাম যে রুবায়েত আপনাকে আমি 10 লক্ষ টাকা দিচ্ছি, 10 লক্ষ টাকা দিচ্ছি, এই বছর আপনি আমাকে কোনো পে করতে হবে না। নেক্সট বছর থেকে আপনি আমাকে এটা রিটার্ন দিবেন এই বেসিসে 30,000 টাকা বা 25,000 টাকা করে ইনস্টলমেন্টে আপনি আমাকে রিটার্ন দিবেন 2% ইন্টারেস্ট বা ইন্টারেস্ট ছাড়াই বললাম। এখন রুবায়েত আপনি চিন্তা করবেন যে নেক্সট ইয়ারের জানুয়ারি থেকে আপনি 50,000 টাকার সাথে আর আমাকে যে রিটার্ন ইনস্টলমেন্টের যে একটা দিতে হবে, এইটা দিয়ে আপনি আপনার সার্ভাইভাল আপনার ইয়ারটা ঠিক রাখতে পারবেন কিনা। দেন ইউ উইল টেক লোন, আদারওয়াইজ ইউ কান্ট, আদারওয়াইজ তো আপনি লোনটা নেবেন না। আপনার লোনটা আপনি নেবেন কিনা এটা তো আপনি জাস্টিফাই করবেন যে আমি লোনটা নিতে পারবো কি পারবো না। হ্যাঁ, আমি কি অ্যাবল লোনটা নেওয়ার জন্য নাকি অ্যাবল না, আমি কি এটা আবার পে করতে পারবো কি পারবো না, তার উপরে ডিপেন্ড করবে আমি লোনটা নিব কি নিব না।
তো ইটস এ লোন, ফার্স্ট অফ অল হচ্ছে এটা লোন। তো লোনটা ওই ব্যক্তি নিবে যে ক্যালকুলেশন করে দেখবে যে না এটা আমি শোধ করতে পারবো, সেই ক্যাপাবিলিটি বা সেই বিজনেস ইন ফিউচারে, এবং আমার সেই স্ট্রেংথটা আছে, আমি লোনটা নিব। এখন আপনি যেটা বলছেন যে আপনার যেটা মেইন কোশ্চেন যেটা, যে এই লোনের প্রণোদনাকে এটাকে এন্টারটেইন করার জন্য গার্মেন্ট ওনাররা ওয়ার্কারকে নিয়ে এসেছে রি এন্ট্রি করার জন্য বা জয়েন করানোর জন্য। দেখেন রুবায়েত, ইট ইস ভেরি ডিফিকাল্ট, কারণ আপনি যারা বিষয়টা জানে যে হাউ হাউ টু গেট দ্য লোন, এবং লোনটা আনতে গিয়ে যারা এটাকে প্রসেসগুলো করেছে তারা জানে হাউ ইট ইজ ডিফিকাল্ট টু গেট দিস লোন। এখনো আজকেও আমার অনেক ফ্যাক্টরির সাথে কথা হয়েছে যে আমরা বেতনগুলি কবে প্রোভাইড করব, আর কি বেতনগুলি কবে দিব। আমি প্রায় আশুলিয়ার জন্য প্রায় 10-12টা ফ্যাক্টরির সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমরা এখনো লোনটা মানে অ্যাভিল করি নাই, বা আমরা এখনো পাই নাই, ব্যাংক আমাকে এখনো দেয়নি, বা ব্যাংক এই জিনিসটা আমাকে সিগন্যালটা এখনো দেয়নি। তো এখন দেখেন এইটা ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করবে যে সে আসলে লোনটা নিবে কি নিবে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে যে আপনাকে লোনটা দিচ্ছে, সাপোজ আপনাকে তো বাংলাদেশ ব্যাংক কিন্তু লোনটা দিচ্ছে না, লোনটা দিচ্ছে আপনার একটা কনসার্ন ব্যাংক যার সাথে আপনি ট্রানজ্যাকশনে আছেন অলরেডি, এবং যার সাথে আপনি অলরেডি বেশ কিছু বছর থেকে আপনি এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনে আছেন, এক্সপোর্ট ইম্পোর্ট বা এই জাতীয় ট্রানজ্যাকশন যে ব্যাংকের মাধ্যমে আপনি করছেন, ওই ব্যাংকের মাধ্যমে আপনার এই প্যাকেজটা যাবে। এখন ওই ব্যাংক কিন্তু আপনার সম্পর্কে জানে যে আপনার কতটা ক্যাপাবিলিটি আছে, আপনি কিভাবে লাস্ট 2-3 ইয়ার্স বিজনেস করেছেন, আপনার বিজনেস গ্রোথটা কি, এবং ইন ফিউচারে আপনার কি হবে, এটা কিন্তু ব্যাংক খুব ভালো করেই জানে। তারা রেগুলার বেসিসে মনিটরিং করে, যেহেতু তারা এটার সাথে শেয়ার হোল্ডার। এখন ওই ব্যাংক যদি চিন্তা করে দেখে যে আমি এটার জন্য অ্যাবল না, আমি এটা রিটার্ন দিতে পারবো না, তখন কিন্তু ওই ব্যাংক আমাকে এই লোনটা দিচ্ছে না। তো এখন এই যে বিষয়টা, এই জিনিসগুলো ক্যাপাবিলিটি, স্ট্রেংথ, এইগুলা মেনটেন করে তারপরে লোনটা আনতে হচ্ছে। আর আপনার মেইন পয়েন্ট যেটা, যে ওয়ার্কার নিয়ে এসে রিজয়েন করে তার টাকাটা এন্টারটেইন করার জন্য, এটা কোয়াইট ইম্পসিবল, সিম্পলি কোয়াইট ইম্পসিবল। বিকজ আমরা একটা ওয়ার্কারকে, সাপোজ একজন ওয়ার্কার তার আইডি নাম্বার দিয়ে তার অ্যাকাউন্টে বিকাশে এই টাকাটা যাবে, আমরা যে অ্যামাউন্টটা বলবো সেই অ্যামাউন্টটা তার বিকাশে দেয়া হবে। এখন ওই ওয়ার্কারের ডাটাবেস বিজিএমইতে থাকতে হবে, এবং সেটা গত 3 to 6 মান্থের ডাটাবেস বিজিএমইতে থাকতে হবে। লাস্ট 3 to 6 মান্থের তার স্যালারি ড্রপ করেছে কিনা এই কোম্পানি থেকে, সেটা বিজিএমই ডাটাবেসে থাকতে হবে। এবং লাস্ট 3 to 6 মান্থের স্যালারি শিট যেগুলো হচ্ছে আমরা পে করেছি, তার হার্ড ডকুমেন্টস, সফট ডকুমেন্টস, উই হ্যাভ টু সাবমিট টু বিজিএমই থ্রু বাংলাদেশ ব্যাংক। উই হ্যাভ টু সাবমিট টু দ্য ব্যাংক থ্রু বিজিএমই, এবং বিজিএমই থেকে একটা নোটিফিকেশন নিতে হচ্ছে, একটা সার্টিফিকেট নিতে হচ্ছে ওই স্যালারি শিটগুলো সাবমিট করে, যে আমি 1000 ওয়ার্কারকে পে করব, এই 1000 ওয়ার্কার আমার সাথে গত 3 থেকে 6 মাস মিনিমাম কাজ করে যাচ্ছে, এবং গত 3 থেকে 6 মাস আমি এই অ্যামাউন্টটা তাকে পে করেছি, এবং তার ভ্যালিড ডকুমেন্টস এবং বিজিএমইতে এন্ট্রি আছে কিনা, সফটওয়্যারে ডাটাবেজে, ফ্যাক্টরিতে সফটওয়্যার ডাটাবেজে আছে কিনা, এগুলো ভেরিফিকেশন করে বিজিএমই থেকে একটা সার্টিফিকেট নিয়ে তারপরে কনসার্ন ব্যাংকে দিলে সে আবার এটাকে অডিট করছে, ভেরিফিকেশন করছে, দেন হচ্ছে আমার ওই ওয়ার্কারের এগেইনস্টে, রুবায়েত যদি ওয়ার্কার হয়, সেই ওয়ার্কারের এগেইনস্টে 10,000 টাকা বা 5,000 টাকা এনটাইটেল করে দিচ্ছে আর কি। তো এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক, এবং যে এটাকে বলেছে যে এটা জয়েন করিয়ে তার টাকাটা এন্টারটেইন করার জন্য তাকে ডেকে নিয়ে আসা হয়েছে, সে আসলে টোটাল প্রসেসটা সম্পর্কে আমার মনে হয় যে তার কোনো ধারণা নেই বলে সেই মন্তব্যটা করেছে। জি স্যার, আমরা খুবই ক্ল্যারিফাইড একটা আনসার পেলাম। মানে আসলে এই জায়গাটা আমাদের লাস্ট এপিসোডের পরে, যদিও বা স্টেটমেন্টটা আমাদের না, টেক্সটাইল ব্লগার্স এর আসলে কোনো দায়ভার নেই এই স্টেটমেন্টের উপরে। আমরা আসলে এই স্টেটমেন্টটা পেয়েছিলাম হচ্ছে আমাদের আগের এপিসোডে, এবং আমরা জিনিসটা একটা ক্ল্যারিফাইড আনসার পেলাম, এবং জিনিসটা আমাদের জন্য খুবই ভালো হলো, এবং অডিয়েন্সের জন্য এটা ক্লিয়ার হলো, কারণ আমাদের যে রেগুলার অডিয়েন্স যারা আছেন তারা যেহেতু আগের এপিসোডটা দেখেছেন, এই এপিসোডে তারা আপনার কাছ থেকে একটা ক্ল্যারিফাইড আনসার পেয়েছে। স্যার একটু লে অফের দিকে যাব স্যার। আমাদের প্রথমেই লে অফ নিয়ে অনেক একটা ডিলেমা ছিল। তো স্যার বর্তমানে যে ঘোষণাটা এসেছে যে 65% স্যালারি আমরা ওয়ার্কারদের দিতে পারবো, সো আমার কথা হচ্ছে যে একজন ওয়ার্কার যেখানে
ধরেন 15 থেকে 16 হাজার টাকা একজন ওয়ার্কারের স্যালারি, সেখানে তাকে যদি 65,000 টাকা 65% যদি তাকে হচ্ছে তার স্যালারিটা দেওয়া হয়, তো সে আসলে সোশ্যালি কিভাবে সার্ভাইভ করবে? কারণ 65% তার স্যালারির সর্বোচ্চ 6 থেকে 8 হাজার টাকা হবে। তো এই 6 থেকে 8 হাজার টাকা দিয়ে আসলে একজন মানুষের থাকা খাওয়া বা তার বাসার লোকজনকে ভরণ পোষণ করা, এই জায়গাগুলো আসলে টোটালি ক্ল্যারিফাই হয়ে আপনাদের পর্যন্ত এসেছে কিনা, যে 65% দিয়ে আসলে এই ওয়ার্কাররা চলতে পারবে পরবর্তী স্যালারি পাওয়ার পর? দেখুন, ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আমি যদি 100 টাকা বেতন পাই, সেখানে আমি এখন 65 টাকা পাবো। খুব সিম্পল ক্যালকুলেশন, আমি 35 টাকা কম পাবো। তো আমি প্রতি মাসে আমি 100 টাকা ড্র করি, সেখানে আমি যদি 65 টাকা পাই এখন, ডেফিনেটলি এটা তো কম, নো ডাউট অ্যাট অল। এটা তো 35 টাকা যে নেই, ভিজিবল ভাবেই নেই, তো এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি 100 টাকা পেয়ে অভ্যস্ত, আমি এখন হঠাৎ করে 35 লেস করে আমি এখন 65 পাচ্ছি, এটা ডেফিনেটলি কম। এটা তো একটু কষ্ট হবে, এটা নো ডাউট, এটা আমি আপনার সাথে একমত যে একটু কষ্ট হবে। কিন্তু তার মানে এটা এরকম কিছু না যে যেটা হচ্ছে যে আমি এই 35 টাকার জন্য আমার সার্ভাইভাল ইস্যু চলে আসবে, আই কান্ট সার্ভাইভ। এটা আসলে ঠিক না। এটা আসলে ঠিক না এই কারণেই, কারণ আপনার গত 1 মাস বা দেড় মাস যখন আমরা বাসায় থেকেছি, আমি নিজের কথাই বলি, যে আমরা যখন বাসায় থেকেছি তখন আমার যে একটা সোশ্যাল এক্সপেন্স ছিল এবং আমার যে একটা এক্সটার্নাল এক্সপেন্স ছিল, সেটা কিন্তু হয়নি। আপনি জানেন যে মার্কেট বন্ধ, আমি গ্যাদার করতে পারিনি, আমি কোনো পার্টিতে যেতে পারিনি, আমি কোনো রিলেটিভদের সাথে গ্যাদার করতে পারিনি, কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারিনি, আমি কোথাও ট্যুরে যাইনি। সো এই টাইপের এন্টারটেইন জাতীয় যে কতগুলো এক্সপেন্স রয়ে গেছে, মানে আমি বলবো যে এটা হচ্ছে যে ফান্ডামেন্টালের বাইরে যে কিছু এক্সপেন্স, সেই এক্সপেন্সটা কিন্তু আমরা এদেশের প্রত্যেকটা নাগরিক, শুধু এদেশের না, বিশ্বের ম্যাক্সিমাম কান্ট্রির যেটা কোভিড-19 আক্রান্ত সিভিয়ারলি, এই সমস্ত কান্ট্রির যে সিটিজেন্স আছে, তারা কিন্তু কোনোভাবেই এই এন্টারটেইনমেন্টে যেতে পারেননি। তো ডেফিনেটলি তার এক্সপেন্স কিন্তু একটু কম হচ্ছে, স্বাভাবিকভাবেই। নর্মালি তার এক্সপেন্স কিন্তু একটু অন্য সময় থেকে একটু কম হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা তার জন্য খুব বেশি সার্ভাইভাল ইস্যু হয়ে দাঁড়াবে। আমি এটা খুব বেশি মনে করি না, রুবাই। স্যার, একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আমাদের একজন দর্শক প্রশ্নটি করেছেন। প্রশ্নটি হচ্ছে যে স্যালারি যেটা স্ট্রাকচারটা সিলেক্ট করা হয়েছে ওয়ার্কারদের জন্য, সেই সেম স্যালারি স্ট্রাকচার কি আমাদের এক্সিকিউটিভদের জন্য কি বরাদ্দ কি না, যারা আসলে ম্যানেজার লেভেলে জব করছে বা জিএম লেভেলে জব করছে, বা অ্যাজ এক্সাম্পল স্যার আপনি সিইও হিসেবে জব করছেন, জি, তো জি। আপনাদের জন্য কি সেম স্ট্রাকচার ফলো করা হবে কিনা? বেসিক্যালি এই যে 65% যে স্যালারিটা, 65% স্যালারিটা, এটা এটা আসলে আহ, প্রত্যেকের জন্যই। এটা এই সময়টাতে প্রত্যেকের জন্যই। কারণ দেখুন, আমরা আমার ক্ষেত্রেই যদি আমি বলি, যদিও আমি অফিস করেছি মোস্ট অফ দ্য ডেজ, যদি আমার এপ্রিলে 25 ওয়ার্কিং ডেজ থাকে, আমি হয়তো 25 ডেজ যাইনি, বা 15 ডেজ গিয়েছি আর কি, 15 ডেজ গিয়েছি। তো এরকম আমার সাথে হয়তো আমার যারা কলিগ আছে কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য, তারাও কিন্তু গিয়েছে আসলে। তো এখন যে বিষয়টা, এইটা 65% যেটা, এইটা ইমপ্লিমেন্ট হয়েছে আসলে টোটাল এক্সিকিউটিভস এবং সবার উপরেই। কারণ একজন ওয়ার্কার 65% নিবে আর সেখানে এক্সিকিউটিভ 100% নিবে, ইট শুড নট। এটা আসলে এথিক্যালি, নিয়ম যাই হোক না কেন, আর ওনারের ক্যাপাবিলিটি থাকুক বা না থাকুক সেটা পরের বিষয়, কোনোভাবেই এটা উচিত মনে করি নাই আমরা। এবং সেজন্যই আমরা এটাকে ফ্ল্যাট ইমপ্লিমেন্টেশনে আমরা গিয়েছি আসলে, রুবাইত। স্যার, একটু হচ্ছে বর্তমান পরিস্থিতি থেকে স্যার একটু বাইরে যাব। আমরা সবসময়ই দেখে আসছি স্যার যে লেবার লতে কাজ হচ্ছে, লেবারদের জন্য বা ওয়ার্কারদের জন্য, তাদের জন্য একটা ল আছে, তাদের অধিকার আদায়ের জন্য একটা প্ল্যাটফর্ম আছে। কিন্তু আমরা কি এই প্ল্যাটফর্মটা কখনো এক্সিকিউটিভ বা আমাদের যে যারা ধরেন ম্যানেজার লেভেলে আছে বা অফিসার লেভেল যদি আমি বলি, তাহলে আসলে এনাদের জন্য, এনাদের অধিকারটা আদায় করার জন্য কি কোনো প্ল্যাটফর্ম আসলে আপনারা চিন্তা ভাবনা করছেন কিনা, বা আদৌ থাকলে কি আছে কিনা ওনাদের জন্য কোনো প্ল্যাটফর্ম? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা আসলে। আহ,
এটা বলতে পারেন যে এটি অনেক মানুষই এই প্রশ্নটা আমাকে নিয়মিতই করছে বর্তমানকালে, যারা আসলে কিছু কিছু কোম্পানি আছে যারা টার্মিনেশনে গেছে এবং যারা আসলে বিভিন্নভাবেই বিভিন্ন সিনিয়র এক্সিকিউটিভস বা এদিকে কাট ডাউন কস্ট কাট যেটা বলে আর কি, এটার কারণে অনেকেই আসলে ভিকটিম হয়েছে। তো তারা প্রায়শই যোগাযোগ করতেছে আমার সাথে যে আসলে এই জাতীয় আমাদের কোনো ল বা কোনো কিছু বা প্ল্যাটফর্ম বা এই জাতীয় কোনো কিছু আছে কিনা। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে আপনার বাংলাদেশের শ্রম আইন যেটা আছে, বাংলাদেশের শ্রম আইন যেটা আছে সেটাতে আসলে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে আপনার এখানে শ্রম আইন কিন্তু প্রত্যেকটি চাকরিজীবী মানুষের জন্যই, এটা কিন্তু প্রত্যেক এমপ্লয়ির জন্যই আসলে শ্রম আইনটা। শ্রম আইন শুধু শ্রমিকের জন্য, বিষয়টা কিন্তু এরকম না। শ্রমিক কিন্তু আমরা আসলে সবাই, আপনি আমি যারা পেইড এমপ্লয়িজ তারা আসলে কিন্তু সবাই শ্রমিক, সবাই শ্রমিক। এখানে এক্সিকিউটিভস, এখানে হচ্ছে আপনার ওয়ার্কার, এই শব্দগুলি আসলে বিভিন্ন ডেজিগনেশনের একটা 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 ইয়া সৃষ্টি করেছে আর কি, একটা ডেজিগনেশনের যে একটা বিষয়, একটা নাম দিতে হয় সেরকম একটা সৃষ্টি করেছে। কিন্তু ও আমরা যারা পেইড এমপ্লয়িজ আছি আমরা কিন্তু প্রত্যেকেই আসলে ওয়ার্কার। তো শ্রম আইন কিন্তু সাপোর্ট করছে এটা ফর ওয়াল, নট ওয়ার্কার, নট এক্সিকিউটিভস, এটা কিন্তু সব এমপ্লয়িজ এর জন্য কিন্তু এই শ্রম আইন। কিন্তু আমরা বরাবরই দেখে আসতেছি যে আসলে এই যে শ্রম আইনটা, এই আইনটা আপনার শ্রমিক ফেডারেশন রয়ে গেছে বা আইএলও বলেন বা অন্য অন্য শ্রম অধিদপ্তর বলেন বা আদার্স যারা সাপোর্টিভ যেগুলো মানে শ্রমের সাপোর্টিভ যে প্রতিষ্ঠানগুলি আছে তারা ওয়ার্কারদেরকেই বেসিক্যালি টার্গেট নিয়ে তাদেরকে সাপোর্টটা দিয়ে যাচ্ছে। আমরা যারা এক্সিকিউটিভস আছি তাদেরকে কিন্তু ওইভাবে সাপোর্টটা দেওয়া হচ্ছে না। কিন্তু বিষয়টা কিন্তু এরকম ছিল না, বিষয়টা কিন্তু সরকার কিন্তু আসলে এমপ্লয়ি যে সেই কিন্তু শ্রমিক, তার জন্যই কিন্তু আইনটা, তার জন্যই কিন্তু আইনটা। আমি আরেকটু স্পষ্ট করে বলি, আপনি রুবায়েত, আপনি যদি ডিরেক্টর হন, আপনি যদি সিও হন, আপনি যদি জিএম হন, আপনি যদি ম্যানেজার হন, যাই হন না কেন আপনি কিন্তু শ্রমিক। যে পর্যন্ত যে পর্যন্ত একজন ওনার আপনাকে কোনো রিটেন কনসেন্ট না দিবে, রিটেন কনসেন্ট না দিবে যে ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ম্যানেজিং ডিরেক্টর, দ্যাট মিনস ওনার। সো ইন অ্যাবসেন্ট অফ ওনার ইউ ক্যান টেক এনি ডিসিশন, সেটা হতে পারে ফিনান্সিয়াল, সেটা হতে পারে স্ট্র্যাটেজিক, সেটা হতে পারে ডিলিংসের, এনি কাইন্ড অফ ডিসিশন ইন অ্যাবসেন্ট অফ ওনার ইউ ক্যান টেক, ইউ আর দ্য সাইনিং অথরিটি অফ দিস কোম্পানি। এই ধরনের কোনো পেপারস যদি আপনার কাছে থেকে থাকে রুবায়েত, তাহলে আপনি আপনি আসলে শ্রমিকের শ্রম আইনের ধারার মধ্যে পড়বেন না। অ্যাপার্ট ফ্রম দিস all paid employee are worker. সো এই শ্রম আইনটার বেসিক্যালি অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে একটু পার্টলি আর কি, পার্টলি যেটা হচ্ছে ওয়ার্কারের দিকে গেছে। আর আমাদের যারা এক্সিকিউটিভ আছে আমরা এভাবে প্র্যাকটিস করতে পারিনি ওইভাবে। আমরা আসলে এটা দুটো, আমার যেটা মনে হয়, আমি আমি জানি না সবাই একমত হবে কিনা, আমার যেটা মনে হয় এবার প্র্যাকটিস হয়নি। আমরা যেহেতু একটু যারা ম্যানেজমেন্টে আছি, এক্সিকিউটিভস আছি, আমাদের দেখেন একটা শিক্ষাগত যোগ্যতা আছে, আমরা একটু পড়াশোনা করে আসছি আমরা, যার কারণে হয়তো আমরা এক্সিকিউটিভ লেভেলে জব করছি। তো আমাদের আসলে অনেক সময় এই এই সমস্ত যে ঝামেলাগুলি, আমি একটা ওনারের এগেনস্টে আমি একটা একটা শ্রম অধিদপ্তরে যাব, একটা মামলা করব, একটা কেস ফাইল করব, আমি এটাকে আবার দাবি করব। দেখেন এটা আমরা আসলে প্র্যাকটিস করি না, আমরা আমাদের এই প্র্যাকটিসটা গড়ে ওঠেনি, যার কারণে আমরা আসলে এই জিনিসটা চিন্তাও করিনি। আমরা হয়তো একটা জব চলে গেলে আরেক জায়গায় ট্রাই করে চলে যাচ্ছি, নিজের প্রেস্টিজ, নিজের সম্মান নিয়ে নিজের আমরা চলে যাচ্ছি, আমরা নিজের সম্মানটাকে আসলে বেশি করে দেখছি আর কি। তো এখন সময় আসছে, সবকিছুর পরিবর্তন হচ্ছে। আপনি যে কথাটা বললেন যে মেইন পয়েন্ট, আপনি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম আসলে আমাদের এক্সিকিউটিভসদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। আমার জানা মতে কিছু প্ল্যাটফর্ম আছে অলরেডি, গার্মেন্ট বাংলাদেশ এক্সিকিউটিভস, গার্মেন্ট এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন, এই ধরনের কিছু কিছু অ্যাসোসিয়েশন আছে। আমি মনে করি যারা এই সমস্ত অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিচ্ছেন এবং যারা এগুলো ফর্ম করেছেন এবং তাদের আরও বিষয়টা, এই কমিউনিটিটাকে একটু স্ট্রেনথেন করে এই বিষয়গুলোকে যেন ফ্রন্ট লাইনে নিয়ে আসা যায় এবং নেগোশিয়েট করা যায় অ্যাটলিস্ট অথরিটির সাথে, ডিফারেন্ট অথরিটির সাথে, যে উই আর নট ইন, মানে আমরা নট অ্যাপার্ট ফ্রম দ্য ল, আমাদের লফুলি আমাদেরকে ইউজ করতে হবে, লফুলি আমাদেরকে এন্টারটেইন করতে হবে, লফুলি আমাদের সাথে ডিল করতে হবে। আমরা উই আর ভেরি মাচ প্রফেশনাল, সো ইউ হ্যাভ টু বি প্রফেশনাল। তো এই প্ল্যাটফর্মগুলি আসলে আমার মনে হয় যেগুলি আছে
বা এর চাইতে যদি আরো স্ট্রেনথেন করে রিফর্ম করে এগুলো করা যায়, সেক্ষেত্রে আমাদের উপকারে আসবে বলে আমি মনে করি, এবং এই প্ল্যাটফর্মগুলোকে এগিয়ে আসা উচিত। আমরা হয়তোবা স্যার একদিন পসিবল হবে ওইসব প্ল্যাটফর্ম থেকেও আমরা হয়তোবা কাউকে নিয়ে সেই প্রশ্নগুলো করতে পারবো যে আসলে আমাদের অফিসারদের অধিকার নিয়ে এক্স্যাক্টলি, আসলে কারা কথা বলছেন। ইউ শুড ডু হয়তোবা দ্যাট, একদিন ইউ শুড টেক্সটাইল ডু দ্যাট, ব্লগার্স এর ইউ পেজ শুড ডু থেকে দ্যাট। আপনারা হয়তোবা দেখতে পারবেন স্যার। একটু বর্তমানের একটু আলোচ্য বিষয়ের দিকে যাচ্ছি স্যার। বায়াররা আসলে অর্ডার গুলো হোল্ড করে নিচ্ছে, এই জায়গা থেকে একটা স্পেসিফিক কোশ্চেন করবো স্যার, যে বায়াররা যে ব্যাংক্রাফট নিজেদেরকে বলছে, অনেক বায়ারদেরই আমরা জেনেছি যে তারা ব্যাংক্রাফটেড। তো আপনার কি মনে হচ্ছে স্যার, এটা কি কোনো স্ট্র্যাটেজি তাদের, যে তারা হচ্ছে এই অর্ডার গুলো, বর্তমান রানিং অর্ডার গুলো আলটিমেটলি ব্যাংক্রাফটেড হলে এই অর্ডার গুলো তারা নিতে হবে না তাদেরকে, বা অর্ডার গুলো তারা হোল্ড করে দিতে পারবে, এটা কি তাদের কোনো স্ট্র্যাটেজি হিসেবে কাজ করছে কিনা? দেখুন রুবায়েত, আসলে এটা এটা আসলে কেস বাই কেস, এটা আসলে কেস বাই কেস। আপনার সব কাস্টমারকে আপনি এক পেজে নিলে ঠিক হবে না। এটা অনেকেই এটা স্ট্র্যাটেজি হিসেবে নিয়েছে, তাদের একটা যে এটা সুযোগ নিচ্ছে, সুযোগ সন্ধানী যে সমস্ত বিজনেস প্রতিষ্ঠান আছে, তারা হয়তো এটাকে সুযোগ হিসেবে নিয়েছে। তারা হয়তো ওয়েট করছিল যে কোনো একটা সিচুয়েশন যদি আসে তারা এটাকে ইউটিলাইজ করবে আর কি। তো অনেকেই ধরেন অনেক কাস্টমারই আছে যারা হয়তো আগে থেকে ফিনান্সিয়ালি কন্ডিশন ভালো ছিল না, অবস্থা ভালো ছিল না, তারা এই সুযোগটা পেয়েছে, পেয়ে এই সময় এপিডেমিকের সময় তারা এই সুযোগটা কাজে লাগিয়েছে। তারা একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করছে কাস্টমারদের কাছ থেকে। আপনি যেটা প্রশ্ন করেছেন, আসলে এটা অনেকেই করছে। আবার আমরা যেহেতু বিজনেস করি, আমরা অনেক ভালো কাস্টমারের সাথেও বিজনেস করি, অনেক এথিক্যাল ট্রান্সপারেন্ট কাস্টমারের সাথেও বিজনেস করি। আবার এ ধরনের কাস্টমারও আমরা পেয়েছি যারা এই বিষয়গুলোকে ইউজ করছে, এবং তারা ডিসকাউন্ট অফার করছে, তারা ব্যাংক্রাপসির ফাইল করছে, তারা অ্যাডমিনিস্ট্রেশনের দিকে যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের লট অফ অপশন তারা ক্রিয়েট করে নিচ্ছে। তারা তারা আসলে চতুরতার সহিত এই সময়টাকে ব্যবহার করে কিভাবে লাভবান হওয়া যায়, এটাই তারা চেষ্টা করছে বেসিক্যালি। আমি আপনার এই প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু তার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, আমি না বললে হয়তো পরবর্তীতে মিস হয়ে যেতে পারে। আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের গার্মেন্টের যারা বিজনেস টাকে রান করাচ্ছি, আসলে অনেক ভালনারেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা বিজনেসটা রান করাচ্ছি উপায়। আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করতে চাই, আমরা আসলে বাংলাদেশের যারা আমরা ইন্টারন্যাশনাল বিজনেস করি, আমরা যে গার্মেন্টগুলি এক্সপোর্ট করি, আপনি হয়তো জেনে থাকবেন যে আমরা ওপেন টার্ম বিজনেস করি আর কি, ওপেন টার্ম বিজনেস করি। দেখেন, আমরা যখন একটা অর্ডার প্লেসমেন্ট হয়, তখন কাস্টমারের সাথে আমাদের নেগোসিয়েশনে আমাদের কিন্তু ওরকম কোনো কিছু থাকে না। আমরা যদি 1,00,000 পিস গুডস তৈরি করি, আমরা যদি এটা ম্যানুফ্যাকচার করি, এই গুডসের হচ্ছে 75% কস্ট হচ্ছে আপনার ম্যাটেরিয়াল কস্ট, ইউ নো ভেরি ওয়েল। তো এই 75% ম্যাটেরিয়াল কস্টটা কিন্তু আমাকে পে করে তারপরে হচ্ছে 100%-এ যেতে হচ্ছে। আবার 75% ম্যাটেরিয়াল কিন্তু প্রকিউর করে তারপরে আমি এটাকে মেকিং এ নিয়ে যাচ্ছি। তো 25% হচ্ছে অনলি মেকিং কস্ট। আমি যদি আরো আমাদের প্রচলিত ভাষায় বলি যে দর্জির যে মজুরিটা, সেই দর্জির মজুরিটা হচ্ছে 25 টাকা, আর 75 টাকা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল আমি পারচেস করেছি। এখন এই ম্যাটেরিয়াল পারচেস কিন্তু আমি সাপ্লায়ারের কাছ থেকে এটা পে করে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন আমি 100 টাকা আমি বায়ারের কাছ থেকে নিব, দেন ওই 25 টাকা দিয়ে আমি হচ্ছে ওয়ার্কারের পে করব, বা এখানে কিছু প্রফিট থাকতে পারে, সবকিছু মিলেই আর কি, অপারেশনাল কস্ট আছে, এই সবকিছু মিলেই 25%-এর মধ্যে পড়ে আর কি। এখন এই 75% আমি ম্যাটেরিয়াল দিয়ে যে নিয়ে আসলাম, এখন অ্যাজ এক্সাম্পল এই এপিডেমিকের সিচুয়েশনে বা অন্য সময় আমরা দেখেছি যে কোনো কাস্টমার যদি একটা গুডস ক্যান্সেল করে, সেটা হোক 10,000 পিস অথবা 10,00,000 পিস, তাহলে কিন্তু ওই 75% কিন্তু ইটস এ হিউজ অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা কিন্তু আমরা লায়াবিলিটিতে আমরা নিয়ে আসতেছি, এখানে কিন্তু মোস্ট অফ দ্য কাস্টমার কিন্তু এখানে কোনো পার্টিসিপেট করছে না। ইভেন আপনি শুনে হয়তো আশ্চর্য হবেন কিনা জানি না, আপনি হয়তো যদি জেনে থাকেন তাহলে হয়তো আশ্চর্য হবেন না, কিন্তু যারা জানে না তারা সত্যি আশ্চর্য হবে যে এই 75% যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা যে আমি পে করলাম, হ্যাঁ, এটা কিন্তু আর পাওয়ার কোনো সুযোগ নেই কাস্টমারের কাছ থেকে। কাস্টমারের সাথে আমাদের যে ট্রানজ্যাকশনটা, এমন কোনো আইন নেই যে সে আমাকে টাকা দিতে বাধ্য এবং গুডসটা নিতেও সে বাধ্য। আপনি সত্যিকার অর্থে খুব অবাক করা বিষয় যে আমাদের যে ইন্টারন্যাশনাল বিজনেসের টার্মস কন্ডিশনগুলি যেগুলো আছে, যে পেপারসগুলি আছে, এতটাই ভালনারেবল যে এই যে আপনি এখন বলতেছেন যে এখন অনেক কাস্টমার ব্যাংক্রাপসির ফাইল করতেছে, তারা অনেক বাংলাদেশের অনেক ভেন্ডর আছে যারা
আপনার ধরেন আমি আমি কাস্টমারের নাম এখন আমি লাইভে বলতে চাচ্ছি না, আমি আমি নিজেও সাফারার একটা কাস্টমারের সাথে, সেই কাস্টমারের 35 ভেন্ডর আছে, সেই 35 ভেন্ডরের কাছে আপনার 100 মানে $100 মিলিয়ন তাদের ডিউজ পেমেন্ট আছে, ডিউজ পেমেন্ট মানে পেমেন্ট ডিউজ রয়ে গেছে আর কি, যেটা হচ্ছে যে গুডসগুলো সে ইউকে পোর্ট থেকে রিলিজ করেছে রিলিজ করে নিয়েছে এবং একটা পোরশন সে সেল করেছে আর একটা পোরশন তার স্টোরে রয়ে গেছে। এটা কিন্তু ইউকে পোর্ট থেকে রিলিজ করে কিছু গুডস তারা সেল করেছে, কিছু গুডস তাদের স্টোরে এখনো টিল লাইভে রয়ে গেছে, স্টোর ওপেন হলেই সেল করবে। হ্যাঁ, এই এই পেমেন্টই রয়ে গেছে প্রায় $100 মিলিয়ন, $100 মিলিয়ন পেমেন্ট রয়ে গেছে। এইটা এইটা আমরা বাংলাদেশের 35 ভেন্ডর আমরা তার সাথে বিজনেস করেছি ডেফার্ড পেমেন্টে। এগুলোর ডেলিভারি হয়েছে, এই গার্মেন্টের এক্সপোর্ট হয়েছে কিন্তু আপনার জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বরের দিকে। চিন্তা করে দেখেন যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তে আমরা এগুলো ডেলিভারি করেছি, এগুলো ওয়ার্কারদেরকে আমরা পে করেছি, 25% যে অপারেশনাল কস্ট আছে সেটা আমরা পে করেছি, আমরা অ্যাজ ইউজুয়াল ম্যাটেরিয়ালের যে সাপ্লায়ার যেগুলো আছে সেগুলোকে পে করেছি। এখন এই $100 মিলিয়ন আমাদের ওখানে আটকা পড়ে গেছে, এখন দে আর নট উইলিং টু পে দিস। এখন আপনি চিন্তা করে দেখেন যে সিচুয়েশনটা কতটা ভালনারেবল। এখন এমন কোনো ল বা এমন কোনো আইন নাই যে আমি তার কাছ থেকে পয়সাটা পেতে পারি, কোনো আইন নাই। তাহলে ইটস কল্ড ওপেন টার্ম বিজনেস। তো এই ওপেন টার্ম বিজনেস যে বাংলাদেশ করে যাচ্ছে, মানে সিরিয়াসলি এটা হচ্ছে যে একটা মানে অ্যামেজিং একটা বিষয়, যে এভাবে আসলে অন্যান্য কান্ট্রিগুলো, আমি যেহেতু অতটা এক্সপার্ট না এই বিষয়ে, আমি জানি না অন্যান্য কান্ট্রি তারা কিভাবে করছে এভাবে আসলে বিজনেস করে। আমি শুধু এতটুকু বুঝি, হ্যাঁ আমি অতটা বিশারদ না, কিন্তু এতটুকু বুঝি যে ইট শুড নট, সিম্পলি ইট শুড নট। এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস, সো এটা এমন একটা প্ল্যাটফর্ম থাকা উচিত যে তারও কিছু লায়াবিলিটি থাকবে, আমারও কিছু লায়াবিলিটি থাকবে ডেফিনেটলি, যে আমি কোনো প্রবলেম করলে যেন উনি আমাকে ধরতে পারে, উনি কোনো প্রবলেম করলে আমি যেন ওনাকে ধরতে পারি। হ্যাঁ, এ ধরনের কোনো ল বা এ ধরনের কোনো টার্মস কন্ডিশনস ডেফিনেটলি ইন্টারন্যাশনালি থাকা উচিত। হ্যাঁ, এখন দেখেন আমরা যদি এটার পেমেন্টটা আমি বলবো না আমার একটা অ্যামাউন্ট ওখানে রয়ে গেছে, কিন্তু কিছু ভেন্ডর আছে, ফ্যাক্টরি আছে, আপনি নাম বললে চিনবেন, যাদের আপনার $50 লাখ তার পেমেন্ট রয়ে গেছে। $50 লাখ মানে আপনার কত, 40 কোটি টাকা। তো 40 কোটি টাকা যদি উনি না পায় এই গার্মেন্ট ওনার, আপনি তো সিম্পল থিঙ্কিং থেকে চিন্তা করতে পারেন যে হোয়াট উইল বি দ্য ফিউচার অফ দ্যাট ইন্ডাস্ট্রি এবং তার ওনারের। আপনি সিম্পলি চিন্তা করে দেখেন। তো এটা এই যে বিষয়টা দেখেন, গার্মেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে মানুষ অনেক কথাই বলে, অনেক কিছুই করে, যারা বাইরে থেকে বিভিন্ন কথাবার্তাগুলি বলে, হ্যাঁ তাদেরকে আসলে বোঝা উচিত, রিয়েলাইজ করা উচিত যে হাউ উই আর সার্ভাইভিং এবং বিজনেসটা কিভাবে চলছে তাদের আইডিয়া যাদের নেই তারাই বিভিন্ন রকমের কমেন্টস গুলি করে আসলে। হ্যাঁ, সত্যিকার অর্থেই আমি আজকে একটা লাইভে একটা ভিডিও দেখতেছিলাম, আপনি একজন ওনার বলতেছিলেন যে এই বিষয়ে কথা বলতেছিলেন যে দেখেন এই যে আমাদেরকে যে বিভিন্ন রকমের যে কথাবার্তা, কমেন্টস, ট্রল এগুলো করা হচ্ছে, হ্যাঁ আমি ওয়ার্কারকে ডেকে নিয়ে এসেছি, আমি কাজ করার জন্য নিয়ে এসেছি, হ্যাঁ আমি আবার ফেরত পাঠিয়েছি। দেখেন কতটা অসহায় গার্মেন্ট ওনার, আপনি দেখেন কতটা অসহায়। আপনি খুব একটু যদি শুধু চোখটা বুলায় দেখেন, আপনি 26 মার্চে হচ্ছে আপনার এটা বন্ধ ছিল, পুরো বাংলাদেশ বন্ধ ছিল। 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস বন্ধ ছিল। 25 মার্চ বিকালে আসে যে টোটালি এটা 4 তারিখ পর্যন্ত দেশটা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তো এখন আপনার কিছু গার্মেন্ট ফ্রাইডে মানে 27 মার্চে 28 মার্চে গার্মেন্টগুলি ছুটি দেওয়া হয়, অথচ 25 মার্চ মানে 26 মার্চে থেকে গণপরিবহন বন্ধ। এবং প্রাইম মিনিস্টার আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী উনি ঘোষণা করেন যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু গণপরিবহন বন্ধ থাকবে, যার যার ঘরে থাকতে হবে, হ্যাঁ তারপর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কেউ ঘরের বাইরে যাবেন না, এইসব মানে নির্দেশনাগুলি আমাদের আসছে। তাহলে আমি যদি ফ্যাক্টরিটা 27 তারিখে বন্ধ করে থাকি, 26 তারিখে যদি গণপরিবহন বন্ধ হয়ে থাকে, আর যদি আমার কাছে নির্দেশনা এসে থাকে যে আমার ঘরের মধ্যে থাকতে হবে, বাইরে কোথাও যাওয়া যাবে না, তাহলে আমি ঢাকা ছেড়ে কিভাবে মফস্বলে গেলাম, আমি গ্রামে গেলাম, আবার আমার আসার প্রশ্নটা কেন আসবে? আমার তো যাওয়াই, আমি তো যাই নাই, আমি আবার আসার প্রশ্নটা কেন আসবে বলেন? আমি তো যাই নাই, আমার তো যাওয়াটা তো আমি তো যেতে পারি নাই, কারণ গণপরিবহন বন্ধ, আমি গেলাম কিভাবে? নাম্বার 1 হচ্ছে গণপরিবহন বন্ধ, আমি গেলাম কিভাবে? নাম্বার 2 হচ্ছে যে কোভিড-19 এফেক্টেড স্বাস্থ্যবিধি অনুসারে আমাকে ঘরে থাকতে হবে, আমি কেন গেলাম, আমি কিভাবে গেলাম?
তো আসার প্রশ্নটা, ডেকে নিয়ে আসার প্রশ্নটা এখানে কেন আসলো? হ্যাঁ, তো একজন ওনার আজকে বলতেছিলেন যে দেখেন কিছু বিষয় উনি বলতেছিলেন যে আমার ফ্যাক্টরিতে বেতন আসে প্রায় 17 কোটি টাকা। তো আমি 17 কোটি টাকা আমাকে অ্যারেঞ্জ করতে হয়েছে। তো মানুষের এই সমস্ত কথাবার্তা, ট্রল সবকিছু মিলিয়ে কিছু কথা না বললেই নয়। যারা গার্মেন্ট সম্পর্কে বোঝে না, ট্রেডিং সম্পর্কে বোঝে না, তারা এই সমস্ত কথাগুলি বলে। আমাদের মানে বুকটা, যদি আমি কিছু কথা না বলি, তার বক্তব্যটা হচ্ছে আমি যদি কিছু এই সমস্ত কথাগুলি না বলি, তাহলে আমার বুকটা ফেটে যাবে এক সময় বুকটা মানে কষ্টে ফেটে যেতে পারে, আমি হার্ট অ্যাটাক করতে পারি। যে আমি কি কষ্টে আছি, আর আমার এক্সটার্নাল যারা আমার স্টেক হোল্ডার আছে, সোসাইটি, তারপরে হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডার, তারা কি কমেন্টস করছে, আমি কোন যন্ত্রণায় আছি আর ওনারা কি মনে করছে। তো এটা করে আমার বুক ফেটে। তো এখন এই যে বিষয়টা, এই বিষয়গুলো ভাই আমাদেরকে এখন রিয়েলাইজ করার একটা টাইম আসছে। অবশ্যই শ্রমিককে আমাদেরকে ভ্যালু দিতে হবে। শ্রমিক হচ্ছে আমাদের হার্ট, যাদের মাধ্যমে এই প্রোডাকশনগুলি হয়, যাদের মাধ্যমে এক্সপোর্টগুলি হয়, তাদের স্কিলের জন্যই আমরা আজকে 40 ইয়ার্স ধরে এই বিজনেসটা করতে পারছি। রিয়েলি গ্রেট গ্রেট। তাদের সম্পর্কে আমাদের ভাবতে হবে, তাদের সেফটি সম্পর্কে ভাবতে হবে, তাদের সার্ভাইভাল ইস্যু সম্পর্কে ভাবতে হবে, তাদের ফিউচার কি হবে, তাদের সাস্টেনেবিলিটি নিয়ে ভাবতে হবে। সব ডেফিনেটলি ভাবতে হবে, কিন্তু ইন্ডাস্ট্রি টিকে থাকলে না ভাববে, না থাকলে তো আর ভাবতে পারবে না। রুবাই স্যার, আসলে খুবই দুঃখজনক যে আসলে এই পরিস্থিতিতে আমাদের বায়াররা আসলে আমাদের হাত ছেড়ে দিচ্ছে, বা কিছু কিছু বায়ার আমাদের সাপোর্ট দিচ্ছে। সো মানে উই শুনতে পাচ্ছি উইল না। রিকোয়েস্ট আওয়ার বায়ার্স টু হোল্ড আওয়ার হ্যান্ডস, নট টু লেফট দ্যাট। সো যাতে ওনারা রুবাই, আমি আমাদের মনে হয় সাথে শুনতে থেকে পাচ্ছি আমরা না। যাতে একসাথে কাজ করতে পারি। স্যার, আমরা হচ্ছে অনুষ্ঠানে একেবারে শেষের দিকে আসছি। আমি কিছু রুবাইয়ের একটু কোশ্চেনের দিকে যাব স্যার একটু। আমাদের লাইভে কিছু একটা কোশ্চেন ছিল, এবং কিছু আপনার হয়তোবা আপনি চিনেন এরকম কিছু কমেন্ট এসেছে। যেমন সবুজ মিয়া কমেন্ট করেছে, নাইস ইন্টারভিউ স্যার। আমাদের কাছে কিছু প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি যিনি করেছেন, আমি আসলে ওনাকে একটু ইন্ট্রোডিউস করব। উনি আমাদের সাথে আসলে ওনার সময় দিয়েও আসলে আমাদের লাইভে উনি আমাদের সাথে থেকেছেন। আমাদের সাথে আছেন রেজা স্যার, সিইও ব্লু ক্রিয়েশনস। উনি আমাদের লাইভের প্রথম গেস্ট ছিলেন আমাদের অনুষ্ঠানের। স্যারের একটা প্রশ্ন উনি করেছেন। স্যারের প্রশ্নটি হচ্ছে, হোয়াট উইল বি দ্য ফিউচার ইম্প্যাক্ট অন বিজনেস ফর কারেন্ট সিচুয়েশন ইউ থিঙ্ক, হোয়াট ইউ আর ফেসিং ফ্রম দ্য কাস্টমার্স। আমরা হচ্ছে কাস্টমারের কাছ থেকে আসলে কি প্রবলেমগুলো ফেস করছেন আপনারা, আর বিজনেসের ফিউচার ইম্প্যাক্ট আসলে কি কি পড়তে পারে, স্যার জানতে চেয়েছেন। ধন্যবাদ রেজাই রাব্বি, সিও ও ব্লু ক্রিয়েশনস, তার প্রশ্নের জন্য। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আসলে এটা অনেক চিন্তার একটা বিষয় যে আমরা আসলে এই এপিডেমিক এখন যে সিচুয়েশনটা, আমরা কখনো এরকম দেখিনি। আমরা শুনেছি এক্সপার্টদের কাছ থেকে যে 100 ইয়ার্স, 100 বছর পরে পরে নাকি এরকম মহামারীটা আসে। তো আমরা আসলে যেই সময়টা এখন পার করছি, এটা আসলে আমাদের চিন্তারও বাইরে। We can't forecast exactly how it will happen. Basically, আমরা আসলে ফোরকাস্ট করাটা অত্যন্ত ডিফিকাল্ট। তবুও আমরা যারা এই ট্রেডের সাথে জড়িত আছি, আমরা কিছুটা অনুমান করতে পারছি যে আমাদের পরিস্থিতিগুলি কতটা ডিফিকাল্ট যাচ্ছে এবং ফিউচারটা কি হতে পারে। তো সেই সূত্র ধরেই আমি যদি বলি, বর্তমান প্রেক্ষাপটে আমরা যত দিন যাচ্ছে আমরা যদি আজকে থেকে প্রায় 20 ডেজ ব্যাক বা 30 ডেজ ব্যাক আমরা চিন্তা করে দেখি যে ওই সময়টাতে যখন আমাদের এখানে লকডাউন শুরু হলো এবং টোটাল গোটা বিশ্বে একটা লকডাউন পরিবেশ সৃষ্টি হলো এবং প্রতিটি মানুষ একটা আতঙ্কের মধ্যে ছিল। কাস্টমাররা তখন সবকিছু কমিউনিকেশন অফ করে দিল। আমাদের প্রতিদিনই ক্যান্সেলেশন আসছিল অর্ডার। তো সেই সময়টা একটু স্টেবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেহেতু ইউরোপ আমেরিকাটা খুলে যাচ্ছে। তো ওই সময়টাতে কাস্টমার যত ক্যান্সেলেশন করেছে বা গুডস নেবে না বা কমিউনিকেশন করা যাচ্ছিল না, এখন একটু কমিউনিকেশনটা ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, ডে বাই ডে, যেহেতু ইউরোপ আমেরিকাও একটু স্টেবল সিচুয়েশনের দিকে যাচ্ছে। তো কাস্টমাররাও কমিউনিকেশন স্টার্ট করেছে এখন। আমাদের যে প্রিভিয়াস যে অর্ডারগুলি ছিল সেগুলোর বিষয়ে তারা নেগোশিয়েট করছে, কথা বলছে। যেগুলো ক্যান্সেলেশন করেছে সেগুলোর ব্যাপারে কি হবে, আদৌ তারা পে করতে পারবে কি পারবে না, ইটস নেগোসিয়েশন ইজ গোয়িং অন। আমরা যেটা চেয়েছিলাম যে
অ্যাটলিস্ট তোমরা কাম অন দ্য টেবিল, ডিসকাশন করি। তুমি একটা মেইল দিয়ে দিলা যে অর্ডার ক্যান্সেল, 300K অর্ডার ক্যান্সেল, 10-100K অর্ডার ক্যান্সেল, ক্যান্সেল। তো ক্যান্সেল শব্দটা বলে তারা যে এতদিন একটু ডিস্টেন্সে ছিল, দে আর গোয়িং টু ক্লোজার নাও, তারা আসতেছে এবং তারা ডিসকাস করছে যে কত ক্যান্সেল হয়েছে, এটার ফিউচার কি হবে, কোনটা নিতে পারবে কোনটা নিতে পারবে না, কোনটা সিজন চেঞ্জ হবে, কোনোটা পেমেন্ট ডিসকাউন্ট হবে, কোনোটা সেল হয়তো এই সিজনে না হয়ে নেক্সট ইয়ারে হবে। এই সব ডিসকাশনগুলি এখন মোটামুটি আমি মনে করি সব ম্যানুফ্যাকচারাররা এখন এটা করছে। বাইং অফিসে কিছু কিছু ওপেন হয়েছে, সবকিছু মিলে একটা কমিউনিকেশন স্টেজে এখন আস্তে আস্তে যাচ্ছে। ফার্স্ট অফ অল এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। আর এটার ইম্প্যাক্টের কথা যদি বলি যে ইন ফিউচারে এটা কি হবে, এটা আসলে প্রতিটি মানুষ, আমরা যারা এই ট্রেডের সাথে জড়িত, আমরা যারা এক্সিকিউটিভ লেভেলে আছি, তারা আসলে প্রত্যেকেই অনুমান করতে পারছি, আজ করতে পারছি খুব স্বাভাবিকভাবেই যে আমরা আসলে যে প্রোডাক্টগুলি তৈরি করি এগুলা স্টোরে সেল হয়। তো এখন আপনার গত 2 মাস স্টোরে কোনো সেল হয়নি। কোনো সেল হয়নি বলতে স্টোর ওপেনই হয়নি। কিছু অনলাইন বেস যদি থাকে সেটা বাদে আর ফিজিক্যাল সেল বলতে যেটা, সেটা কখনোই হয়নি। তো 2 মাস যেহেতু হয়নি, এখনো হচ্ছে না, মে মাসে হচ্ছে না, হয়তো জুনে গিয়ে কিছুটা সেল হয়তো স্টার্ট হবে। তো এই যে একটা গ্যাপ 3 মান্থস বা 4 মান্থস, এটা হচ্ছে একটা কনক্রিট গ্যাপ, সলিড গ্যাপ, মানে যেটা হচ্ছে সেল আনসোল্ড অবস্থায় রয়ে গেছে। সেকেন্ড হচ্ছে যে আমি যদি পজিটিভলি চিন্তা করি এবং আশাবাদী মানুষের পক্ষেই কথা বলি, তো সেক্ষেত্রে আমি আশা করতে পারি যে জুন থেকে হয়তো স্টোর কিছু কিছু ওপেন হবে এবং সেল হবে। এভাবে যদি চিন্তা করতে থাকি তাহলে এই যে স্টকগুলি রয়ে গেছে, এই স্টকগুলি সেল হবে অথবা কিছু হবে না। হ্যাঁ, দেন হচ্ছে কাস্টমার এপিডেমিক সিচুয়েশন পার করার পরে তাদের সাইকোলজিক্যাল তাদের ইম্প্যাক্টটা কি হয়, তারা বাইরে এসে কেনাকাটাতে যাবে কিনা, স্টোরে যাবে কিনা, তারপরে তার ফিনান্সিয়াল একটা ভেরি ইম্পর্টেন্ট একটা একটা পার্ট, যে তার অর্থনৈতিক একটা রিসিশন চলে আসতে পারে ওয়ার্ল্ডে। তো সেক্ষেত্রে আমরা ইউরোপ আমেরিকা বেস যে বিজনেসগুলি করি, তো সেই মানুষগুলি আসলে কতটা রিসিশনে পড়বে উই ডোন্ট টেল রাইট নাও। আমরা আসলে এটা বলতে পারি না। ইকোনমিস্ট যারা আছেন রেপুটেড, তারা হয়তো এটা ফোরকাস্ট করতে পারবে যে কতটা রিসিশন হবে, অর্থনৈতিক মন্দা হবে। তো সেই বিষয়গুলি কাটিয়ে উঠে, তাদের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠে আসলে আদৌ কাস্টমার স্টোরে ঠিক আগের মতো কবে যাবে, এটা আসলে ফোরকাস্ট করার মতো অভিজ্ঞতা বা জ্ঞান আমার নেই। তারপরেও আমার ছোট্ট জ্ঞান দিয়ে যদি চিন্তা করি, আমার মনে হয় যে স্বাভাবিক পর্যায়ে আসতে মিনিমাম 1 বছর তো লাগবেই। 1 বছর লাগবেই এই সেন্সে কিছু যুক্তি যদি আমি বলি, সেক্ষেত্রে আপনার এই যে ভ্যাকসিন আবিষ্কার করার কথা, আবিষ্কারের যে বিষয়টা আসতেছে, আপনি হয়তো দেখেছেন যে বিল গেটস একটা কমেন্ট করেছেন যে লাইফ উইল নট গো টু নর্মাল আনটিল ভ্যাকসিন ইনভেন্টেড। হ্যাঁ, তো যে পর্যন্ত ভ্যাকসিনটা ইফেক্টিভলি আপনার অ্যাপ্লিকেশনটা মানব দেহে প্রয়োগ করা না হবে এবং এর রেজাল্টটা না আসবে, সেই পর্যন্ত আসলে লাইফ কিন্তু নর্মাল হবে না। কারণ কোভিড-19 যে স্ট্রাকচার, যে চরিত্র, যে যে ফিজিক্যাল তার যে অ্যাপিয়ারেন্স, মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স তো নেই, মানে হচ্ছে তার যে একটা গোপন যে অ্যাপিয়ারেন্স, তার প্রতিনিয়ত তার চরিত্র বদলাচ্ছে এবং তার ভ্যাকসিন, তার অ্যাপ্লিকেশনটা আসলে কোন ফেজে দিবে সেটা কিন্তু সায়েন্টিস্টরা আসলে ট্রেস আউট করতে পারছে না, আদৌ কতটা ইফেক্টিভ হবে। সবকিছু মিলে মানে মানে লাইফটা নর্মালে আসতে এবং এই সব কিছু কাটিয়ে উঠতে আপনার ট্যুরিস্টদের মানে বেরিয়ে আসা এবং তাদের এন্টারটেইনমেন্টের যে পর্যায়টাতে চলে আসা, এটা ফর দ্য টাইম বিং আমার মনে হয় যে এটা মিনিমাম 1.5 থেকে 2 বছর লেগে যাবে এটা ঠিক আগের ফরম্যাটে চলে আসতে আর কি। রুবায়েত। স্যার, আসলে আপনার আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম যে একজন আরেকজনের সাথে আমরা আসলে ইন্টার রিলেটেড। একজন বায়ার যখন তার সাপ্লায়ারকে পেমেন্ট করে না, তখন সেই সাপ্লায়ার আসলে তার ওয়ার্কারদের, এমপ্লয়ীদের স্যালারি দেওয়াটাও টাফ হয়ে যায়। সো একজন আরেকজনকে যদি আমরা এই সিচুয়েশনে সাপোর্ট না করি বা হ্যান্ড টু হ্যান্ড কানেক্টেড না থাকি, তাহলে আসলে এই জায়গাটায় খুবই সমস্যার সৃষ্টি হয়। যে আমরা আসলে লাইভের খুবই শেষ পর্যায়ে ছিলাম এবং প্রথমবার আমাদের সাথে প্রযুক্তিগত সমস্যার কারণে ডিসকানেকশন হওয়ার পরে আমরা পরবর্তীতে আবার কানেক্টেড হই এবং আমরা শেষে আসলে অনেকগুলো প্রশ্নের উত্তর স্যারের কাছ থেকে এবং অনেক বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি, যে বিষয়গুলো আসলে আমাদের বর্তমান পরিস্থিতিতে খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসগুলো জানা আসলে সবার জন্যই খুব জরুরি।
এবং আমাদের এই সব জায়গা থেকে আসলে ফ্রন্ট লাইনে যারা কাজ করছেন, যারা টেক্সটাইল সেক্টরে বলেন বা সামরিক বাহিনীতে বলেন বা যে কোনো বাহিনীতে যারাই কাজ করছেন, তারা আসলে খুব তাদের এফোর্ট দিয়ে কাজ করছেন এবং তাদের প্রত্যেকটি পদক্ষেপে আমাদের আসলে সাহায্য করা উচিত। এবং এই বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে বায়ারের সাথে আহ, আমাদের সাপ্লায়াররা এবং সাপ্লায়ারদের সাথে তাদের এমপ্লয়ি এবং এই তিনটা সার্কেল আসলে একজন আরেকজনের সাথে রিলেটেড। এবং সেই জায়গা থেকে আসলে আমরা সবাই চেষ্টা করব একজন আরেকজনকে সাহায্য করতে এবং আমাদের হাত সব সময় রাখবো একজন আরেকজনের হাতে। এই আশা নিয়ে আসলে আমরা আজকের লাইভটি শেষ করছি। সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন টেক্সটাইল ব্লগার্স বাংলাদেশ এবং আমাদের ইউটিউব চ্যানেল টেক্সটাইল টিউবসবেরি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম। আল্লাহ হাফেজ।